আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আবার উচ্চতর গণিত ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকে আমরা 8.2 এর লাস্ট লেকচার নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে শুরুতেই খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে 11 নম্বর অঙ্ক। এই 11 নম্বর অঙ্ক কিন্তু প্রায় পরীক্ষাতে দেওয়া থাকে, তবে একটু ফরম্যাট চেঞ্জ করে দেওয়া থাকে। তো আমরা শুরু করে দেই। 11 নম্বর অঙ্কটি আমি প্রথমে দেখি যে আসলে বলা আছে এ কস থিটা মাইনাস বি সাইন থিটা ইকুয়াল সি হলে প্রমাণ করতে হবে এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে আমরা প্রমাণে চলে যাই, কারণ তো দেওয়া আছে। তাহলে আমাদের প্রথমে দেখবো যে কি দেওয়া আছে। দেওয়া আছে এ cos থিটা মাইনাস বি সাইন থিটা ইকুয়াল সি। তাহলে আমাদের এই প্রমাণ থেকে আমাদের প্রমাণ করতে হবে যে এ cos থিটা এ সাইন থিটা প্লাস বি cos থিটা, আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এ সাইন থিটা প্লাস বি cos থিটা ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এই জিনিসটা আমাদেরকে প্রমাণ আনতে হবে। তো আমরা ধীরে ধীরে আগাই। আর প্রথমেই বলে রাখি, এটার উপরে তোমরা 30টা দিয়ে দিতে পারো। অঙ্কটি পরীক্ষায় প্রায় এসে থাকে, তবে এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এই 11 নম্বর অঙ্কটি। তো আমরা করি, আমরা সর্বপ্রথম আমরা প্রমাণে দেখতে পারতেছি যে সি স্কয়ার প্রয়োজন বা এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার প্রয়োজন, তাহলে অবশ্যই আমাদেরকে বর্গ করে নিতে হবে। বর্গ না করলে কিন্তু আমাদের এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার আসার কোনো অপশন নেই। তাহলে আমরা প্রথমেই বর্গ করে নিই উভয় দিকে। তাহলে আমি প্রথমে বর্গ করে নিলাম। তাহলে প্রথমে বর্গ করলাম, বর্গ এবার আমি এইদিকে সূত্র প্রয়োগ করব। এটা সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, যা তোমরা আগেই জানো। তাহলে a স্কয়ার, এখানে কিন্তু এই পদে a একটি পদ এবং cos একটি পদ, তাই বর্গ করলে a স্কয়ার cos স্কয়ার হবে। আবার ভুলক্রমে কিন্তু থিটার উপর স্কয়ার দেয়া যাবে না। ওকে, তারপরে মাইনাস 2 a cos থিটা b sin থিটা প্লাস বি স্কয়ার সাইন স্কয়ার থিটা ইকুয়াল সি স্কয়ার। তাহলে সর্বপ্রথম আমি যে কাজ করলাম সেটি হচ্ছে উভয় দিকে বর্গ করে নিলাম এবং আমি সূত্র প্রয়োগ করলাম। এরপরে আমার এখানে যে কাজটি করতে হবে, cos স্কয়ারকে আমি 1 মাইনাস সাইন স্কয়ার করতে পারি। কেন করব? কারণ আমার প্রমাণে এ আর বি কে আমাদেরকে ফ্রি করতে হবে, এ আর বি আলাদা করতে হবে। তো যখন আমি এখানে 1 মাইনাস সাইন স্কয়ার প্রয়োগ করব, তখন এটা গুণ করলেই কিন্তু আমি এ স্কয়ার আলাদা একটি পাবো। এই কারণেই আমার কিন্তু এইটা ভেঙে নেয়া। মাইনাস 2, এটা ঠিক রাখবো, বি সাইন থিটা প্লাস এখানে বি স্কয়ার এবং সাইন স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল সি স্কয়ার। তাহলে আমাদের উদ্দেশ্য অনুসারে আমরা গুণ করে দিব, a স্কয়ার মাইনাস a স্কয়ার সাইন স্কয়ার থিটা টু a cos থিটা b sin থিটা, এটা গুণ করে দিলে b স্কয়ার মাইনাস b স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল সি স্কয়ার। তাহলে দেখো আমরা দুইটি জায়গায় কাজ করেছি। একটি হচ্ছে এর সঙ্গে এটা গুণ করে দিয়েছি এবং অপরটি হচ্ছে এখানে a মাইনাস cos স্কয়ারের সঙ্গে b স্কয়ার গুণ করে দিয়েছি। তো গুণ করে দেওয়ায় আমাদের কিন্তু a আর b অনেকটা ফ্রি হয়ে গেছে। তো এই a আর b যেটা আমরা বাম পক্ষে a এবং এখানে b পেলাম, এটা আমরা ডান দিকে ট্রান্সফার করে দেব। তাহলে এইটা এই a স্কয়ার এবং b স্কয়ারকে যদি আমি ডান দিকে ট্রান্সফার করে দেই, তাহলে এই দুটো ব্যতীত যা আছে সম্পূর্ণ আমি লিখব। তাহলে মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা টু, আমি এর সঙ্গে সাইন আসছে, আমি কিন্তু এখানে সব গুণ অবস্থায় আছে, এর সঙ্গে আমি সাইন লিখতে পারি, a sin থিটা b cos থিটা মাইনাস b স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল, তাহলে হচ্ছে c স্কয়ার, এই a স্কয়ার এদিকে গিয়ে মাইনাস স্কয়ার প্লাস b স্কয়ার এদিকে গিয়ে
মাইনাস বি স্কয়ার। তাহলে সেখান থেকে সবগুলোর সামনে মাইনাস, আমরা একটা মাইনাস কমন নিব। তাহলে a স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস 2a sin থিটা b cos থিটা প্লাস b স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল, এখানে একটা মাইনাস কমন নেব। কেন মাইনাস কমন নেব? কারণ এদিকে একটা মাইনাস আছে, এটা ওইদিকে মাইনাস কমন নিলে মাইনাসটা উঠে যাবে, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে আমার কিন্তু প্রমাণে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার আছে, কিন্তু এখন আমার এখানে আছে c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস d স্কয়ার, তাহলে মাইনাস কমন নিলে কিন্তু আমার প্রমাণটা মিলে যাচ্ছে, এই কারণে কিন্তু আমি কমন নেব। তাহলে মাইনাস কমন নিলে a স্কয়ার এবং b স্কয়ারের সামনে মাইনাস আছে, এর জন্য প্লাস হয়ে যাবে। তো প্লাস হলে আমরা এগুলোকে সামনে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এবার কিন্তু আমরা উভয় দিক থেকে মাইনাস আউট করে দিতে পারি, এবং এখানে কিন্তু অলরেডি একটা সূত্র হয়ে গেছে। এই সূত্রটা কিন্তু আমরা প্রয়োগ করতে পারি, যে এটা পুরোটাকে আমরা a স্কয়ার চিন্তা করতে পারি প্লাস 2ab প্লাস b স্কয়ার চিন্তা করে করতে, অর্থাৎ এই পুরোটার পরিবর্তে আমরা কিন্তু a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি। তাহলে a বলতে এখানে a sin থিটা, b বলতে b cos থিটা হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। ওকে, তাহলে আমাদের কিন্তু অনেকটা প্রমাণের কাছাকাছি চলে এসেছে। আমি যদি এখান থেকে বর্গটা পার করে দিই, তাহলে কিন্তু আমার প্রমাণ মোটামুটি চলে আসবে। ওকে, তাহলে আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়াল, এখানকার বর্গ এদিকে গিয়ে প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে দেখো অলরেডি আমাদের প্রমাণ চলে এসেছে। অঙ্কটি একটু ধারাবাহিকতা আছে, একটু বড় হলেও অঙ্কটা কিন্তু ইজি এবং ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এই অঙ্কটা তোমরা কয়েকবার করে ফেলবা, তাছাড়া কিন্তু পরীক্ষার হলে অ্যাটেন্ড করতে পারবা না। তো এটাই আমাদের প্রমাণিত, আমরা লিখে দেবো। তাহলে এখন আমাদের এখানকার মোটামুটি আমি ইম্পর্টেন্ট অঙ্ক বলেছিলাম 7 থেকে 12 নম্বর পর্যন্ত, 7 থেকে 12 নম্বর পর্যন্ত কিন্তু অঙ্ক আমাদের হয়ে গেল, 7 থেকে 11 নম্বর পর্যন্ত। এবার আমরা 12 নম্বরের জাস্ট একটা নিয়ম শেখাবো, 12 নম্বর সবগুলো তোমরা করতে পারবা। তো এই অঙ্কটাতে আমার মনে হয় কারো কোনো প্রবলেম থাকার কথা না। সর্বপ্রথম অঙ্কটা যা দেওয়া ছিল সেটি লিখলাম, উভয় দিকে বর্গ করলাম, বাম দিকে বর্গের সূত্র প্রয়োগ করলাম। এরপর আমি a স্কয়ার a আর b কে বা a স্কয়ার আর b স্কয়ারকে ফ্রি করার জন্য sin স্কয়ারকে আমি 1 মাইনাস cos স্কয়ার লিখলাম, এবং cos স্কয়ারকে 1 মাইনাস sin স্কয়ার লিখলাম। এই জায়গাটা গুণ করে দিলাম, গুণ করে দিলে a আর b ফ্রি হয়ে গেল। a আর b কে আমি ডান দিকে ট্রান্সফার করলাম, ডান দিকে ট্রান্সফার করার পরে দুই দিক থেকে মাইনাস কমন নিলাম, এবং মাইনাস কমন নেওয়ার পর দেখা যাচ্ছে যে আমার বাম দিকে সূত্র তৈরি হয়ে গেছে। সেই সূত্র a প্লাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করলাম, আর এই হোল স্কয়ারটাকে বা বর্গটাকে আমি ডান দিকে রুট ওভারে পরিণত করে দিলাম, আমার প্রমাণ চলে আসলো। এই হচ্ছে আমাদের এটা অঙ্কটা। তো 2-3 বার করে ফেলবো, আমরা নতুন অঙ্কে চলে যাবো। ওকে, তাহলে আমরা একটু 12 নম্বর অঙ্ক দেখে আসি। 12 নম্বর বলছে মান নির্ণয় করতে হবে sin স্কয়ার পাই বাই 6 প্লাস cos স্কয়ার পাই বাই 4 প্লাস tan স্কয়ার পাই বাই 3 প্লাস cot স্কয়ার পাই বাই 6। তাহলে এই অঙ্কগুলোতে আসলে আমাদেরকে মান বসাতে হবে, এই জন্য আমাদের কিন্তু কিছু মান মুখস্থ করতে হবে, যেমন সাইন 30 ডিগ্রির মান কত। তাহলে এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি,
যে পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি। এখানে কিন্তু যখন কোণ হিসেবে ব্যবহৃত হবে তখন পাইকে আমরা 180 ডিগ্রি হিসেবে বিবেচনা করব। এবং অন্য ক্ষেত্রে অন্য অঙ্কে তোমরা যখন ক্যালকুলেশনে গিয়ে পাই পাবা, সেই ক্ষেত্রে কিন্তু পায়ের মান হবে 3.1416। এগুলো তোমরা 19 করে এসেছো, সরি ক্লাস 8 করে এসেছো। তো আমি এখন তোমাদেরকে এই অঙ্কগুলো করাবো, যেখানে এটা হচ্ছে পাই বাই, দেখো পাই বাই 6 অর্থ হচ্ছে 30 ডিগ্রি। দেখো দেখা হচ্ছে পাই বাই 6, তাহলে পাই বাই 6, পাই হচ্ছে 180 ডিগ্রি ভাগ 6, তাহলে এটা থেকে কাটি আমি, তাহলে 30 ডিগ্রি। তাহলে অনুরূপভাবে পাই বাই 4 মানে 180 ডিগ্রি বাই 4, তাহলে এটা কাটলে হচ্ছে 45 ডিগ্রি। পাই বাই 3 মানে 180 ডিগ্রি বাই 6 3, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এগুলোই হচ্ছে আমাদের ডিগ্রিতে কনভার্ট করে নিতে হবে, বা ওই অবস্থা অঙ্ক করলেও হবে, তবে বোঝার ক্ষেত্রে আমরা এগুলো কনভার্ট করে নিব। তাহলে দেখো যে সাইন স্কয়ার এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা কস স্কয়ার হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে ট্যান স্কয়ার 60 ডিগ্রি, এবং এটা হচ্ছে ওয়াট স্কয়ার 30 ডিগ্রি। তাহলে এই মানগুলো কিন্তু আমাদের দরকার। এই মানগুলো যদি ক্যালকুলেটরে তোমরা পাবা, তো ছক আকারে মুখস্থ করার কিন্তু খুব সুন্দর একটা কৌশল আছে। এই কৌশলটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দেবো, তারপরে এই অঙ্কটাতে আমরা যাব। তাহলে কৌশলটা হচ্ছে তোমরা প্রথমে সাইনের ঘরটি মুখস্থ করে রাখবা। সাইন হচ্ছে আমার 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এই 5টি অনুপাতের মান আমাদের মুখস্থ করতে হবে। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রির মান 0, এটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 এবং 90 ডিগ্রির মান হচ্ছে 1। এটা কিন্তু আমাদের জানতে হবে, মুখস্থ করে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা কি করব? এরপরে হচ্ছে cos। সাইনের পরে আমরা দেখব cos। cos এটা শুধু একটু পিছন দিক থেকে বসবে। তাহলে 1 শেষে ছিল, 1 আসবে 0 ঘরে, তারপর √3/2 আসবে, এরপর এই ঘরেই হবে 1/√2, এরপর এই হাফ যাবে এখানে, 0 যাবে এখানে। তাহলে দেখো আমরা সাইন মুখস্থ করেও কিন্তু cos তৈরি করতে পারবো। এগুলো জাস্ট সাইনের ঘরটা মুখস্থ রাখতে হবে, এবং পরে পুরো ছক 6টি অনুপাত কিন্তু আমরা অনায়াসে জানতে পারবো। এই শর্টকাট টেকনিকটা কিন্তু আমাদের অবলম্বন করতে হবে, এবং নির্ভুলভাবে। যদি সাইনের মান তোমার যদি কোনো কারণে ভুল হয়ে যায়, তাহলে পুরো ছকটি কিন্তু ভুল হয়ে যাবে। এটা একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ সাইনের মান আমাদের খুব সুন্দরভাবে খেয়াল রাখতে হবে। তো আমরা একটু দেখি যে সাইনের মান আমরা পেলাম, এবং উল্টো দিক থেকে সাজালে আমরা কসের মান পাবো। এবার আমরা ট্যান বের করব। ট্যান আমরা কি জানি? সাইন ভাগ কস। সাইনের মানকে কসের মান দ্বারা ভাগ করলে আমরা কিন্তু ট্যানের মান পাবো। তো সেই ক্ষেত্রে দেখো 0/1 0, হাফ ভাগ 1/√2, √2 যদি কেটে যায় তাহলে 1/√3, এখানে এইটার দ্বারা ভাগ করলে 1, এখানে 2 কেটে গেলে √3, এবং 1 কে 0 দ্বারা ভাগ করলে ইনফিনিটি। এটা কিন্তু আমাকে বের করে নিতে হবে। তাহলে আমি কি করলাম? সাইনের মানকে কসের মান দ্বারা ভাগ করলাম। তাহলে সাইনের মানকে আমরা যদি কসের মান দ্বারা ভাগ করি, সেই ক্ষেত্রে আমরা কার মান পাবো? আমরা ট্যানের মান পাবো। তাহলে প্রথমে সাইনের মান 0, কসের মান 1। তাহলে 0/1 0, হাফ আর √3/2, তাহলে 2 কাটা গেলে 1/√3, 1/√2 ভাগ করলে ভাগ পাবো 1, √3/2 এবং হাফ ভাগ করলে হাফ কাটা গেলে √3, 1/0 এটাকে ভাগ করলে ইনফিনিটি।
আচ্ছা, আশা করি এটা খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছো। এখন বাকি 6টি অনুপাত কিন্তু এদের বিপরীত। যেমন সাইনের বিপরীত আমরা জানি কোসেক, কসের বিপরীত আমরা জানি সেক এবং ট্যানের বিপরীত আমরা জানি কট। ওকে, তাহলে আমরা যদি এই 3টি মান জানতে পারি তাহলে এই 3টির বিপরীত কিন্তু আমরা প্রয়োগ করতে পারবো বাকি 3টিতে। যেমন আমি যদি বলি কোসেক 30-এর মান কত, তাহলে কোসেক কার বিপরীত? সাইনের বিপরীত। তাহলে সাইন 30-এর মান কত? হাফ। তাহলে সাইন 30-এর মান হাফ, তাহলে কোসেক 30-এর মান হবে উল্টো। তাহলে এখানে আছে 1/2 আর কোসেক 30 হবে 2/1, তাহলে 2। এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন এই মানগুলো এই অঙ্কটার ক্ষেত্রে লাগবে, এই অঙ্কটাতে বসাতে হবে। যেমন এই অঙ্কের ক্ষেত্রে সাইন 30 ডিগ্রি, সাইন স্কয়ার 30, তাহলে সাইন 30 ডিগ্রি মান হাফ, এখানে স্কয়ার থাকার কারণে হাফের উপর স্কয়ার প্লাস cos 45, cos 45 এর মান 1/√2, স্কয়ার থাকার কারণে স্কয়ার, তাহলে 1/√2 স্কয়ার। এখানে হচ্ছে tan 60, তাহলে tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, তাহলে √3 স্কয়ার থাকার কারণে স্কয়ার প্লাস cot 30। এবার বলো তো cot 30 এর মান তো আমি ছকে বের করিনি, তাহলে কিভাবে পাবো? cot 30 কার বিপরীত? tan এর বিপরীত। তাহলে tan 30 এর বিপরীত হবে cot 30। এখন আমাদের দেখতে হবে tan 30 কোথায়। তাহলে tan 30 এর মান 1/√3, তার উল্টো করলে কি হবে? √3/1, তাহলে √3। তাহলে আমরা সবকটার মান বের করলাম। তাহলে এখানে হচ্ছে 1/4, এখানে হচ্ছে 1/2, এখানে হচ্ছে 3। তাহলে 1/4, 1/2 প্লাস 6, এটাকে যদি আমরা লসাগু করি 4, 1 প্লাস 2 প্লাস 24, তাহলে এটা আমাদের কি দাঁড়াবে? 27/4। এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে আজকে যে আমরা অঙ্কগুলো করলাম, এখানে 11 নম্বর এবং 12 যেটা হচ্ছে যে বেশ কয়েকটি অঙ্ক আছে, এই 12 সবগুলো অঙ্কই তোমরা করতে পারবা। জাস্ট মান বসাতে হবে, আর মান বসার আগে এই ছকটি আমাদের তৈরি করে নিতে হবে। তাহলে আজকের ক্লাসের আমাদের যে বাড়ির কাজ সেটা হচ্ছে 11 এবং 12 ক, খ, গ, ঘ, এই 5টি অঙ্ক তোমরা বাড়িতে করে ফেলবে এবং তার মধ্যে 11 নম্বর অঙ্কটি মিনিমাম 3বার করবা, কারণ 11 নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ক্লাসে অথবা জুম ক্লাসে। এর মাঝে ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।